হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। কমার্সের বেশ কয়েকটা টপিক তোমাদের এর আগে আমি ক্লাস করিয়েছি। এখন যেটা আলোচনা করব আমরা, সেটা ম্যানেজমেন্টেরই একটা পার্ট, যেটাকে বলে পার্সোনাল ম্যানেজমেন্ট, বা তারই আর একটা নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে আবার সংক্ষেপে বলা হয় HRM। তোমরা অলরেডি এর আগের ক্লাসগুলো আমাদের করেছো। সেটা অ্যাকাউন্টেন্সি অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তার পাশাপাশি আমাদের অডিটিং, বিজনেস ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। রিসোর্স স্টাডির ওপরে আমাদের ক্লাস ছিল এবং ইকোনমিক্সের ওপরেও আমরা ক্লাস পেয়েছি। আজকে ম্যানেজমেন্টের ওপরে যেটা করাচ্ছি, সেই টপিকটার নাম হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, যেটাকে বাংলায় বলে কর্মী ব্যবস্থাপনা। এই পার্সোনাল ম্যানেজমেন্ট এই টপিকটাতে যেটা আমরা যে টপিকটাতে পাচ্ছি যে কর্মী ব্যবস্থাপনা কাকে বলে, ঠিক আছে, বা কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। এবং এই টপিকের মধ্যে আর যেগুলো সমস্ত আলোচ্য বিষয় আছে, তার মধ্যে হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের কি কাজ, ম্যান পাওয়ার প্ল্যানিং বা মনুষ্যকৃত পরিকল্পনা বলতে কি বোঝায়, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা শিল্প সম্পর্ক কথাটির অর্থ কি, ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, এই সমস্ত যে টার্মগুলো আছে, ঠিক আছে, সেই সমস্ত টার্মগুলোর মিনিংগুলো আমাদের ভীষণভাবে জানা প্রয়োজন, কারণ প্রশ্ন আসে এখান থেকে। শিল্পের শৃঙ্খলা, ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। মডার্ন ম্যানেজমেন্ট এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণ, ঠিক আছে। আর হচ্ছে ট্রেড ইউনিয়নের একটা বড় ভূমিকা আছে। সেই ট্রেড ইউনিয়ন কাদের বলে বা কাকে বলে এবং তাদের কাজ কি। আমরা ট্রেড ইউনিয়ন পড়তে গিয়ে দেখবো যে ট্রেড ইউনিয়নের যেমন কতগুলো তার ফাংশনের, তার পজিটিভ সাইড রয়েছে, কতগুলো নেগেটিভ সাইডও আছে, কিছু কিছু মানে ডিস্ট্রাকটিভ সাইডও রয়েছে। সেগুলো আমাদের পরবর্তীতে আলোচনার মধ্যে আসবে। তাহলে টপিক হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সংক্ষেপে আমরা সেটাকে বলি HRM। দেখো, বাংলায় বলে মানব সম্পদ ব্যবস্থাপনা। কাকে আমরা বলবো পার্সোনাল ম্যানেজমেন্ট বা আমরা কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, ঠিক আছে। দেখো, ফার্স্টে বলা আছে, দ্য পার্সোনাল ম্যানেজমেন্ট মিনস ডিলিং উইথ এমপ্লয়িজ অফ এ পার্টিকুলার কনসার্ন টু মেনটেন গুড রিলেশনস উইথ দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ অফ দ্যাট কনসার্ন। যে কোনো একটা অফিস বলো, যে কোনো একটা প্রতিষ্ঠান বলো, তার মেন হচ্ছে কারা, এমপ্লয়ার এবং তার সাথে এমপ্লয়িজরা। এমপ্লয়ার এমপ্লয়িজের মধ্যে যে গুড রিলেশনশিপটাকে মেনটেন করা, পার্সোনাল ম্যানেজমেন্টের কাজই হচ্ছে এটা। তার কাজই হচ্ছে যে এমপ্লয়িদের কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের যারা কর্মী রয়েছেন, যারা, তাদেরকে নিয়ে ডিল করা, তাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। শুধুমাত্র কর্মীদের মধ্যেই নয়, কর্মী এবং তাদের যারা কর্মদাতা বা যাকে আমরা মালিক বলি আমরা, সেই এমপ্লয়ার, তার মধ্যে পুরোপুরি একটা সুসম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের মধ্যে এটা পড়ে, এটার কাজের মধ্যে পড়ে। মেনি পার্সনস আর এমপ্লয়েড ইন অ্যান অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইটস নেসেসিটি। স্বাভাবিক, আমরা জানি এর প্রত্যেকেই যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, বিভিন্ন ধরনের কর্মী থাকে, এবং সেই প্রতিষ্ঠানের যেমন প্রয়োজন সেই অনুসারে সেই কর্মী নিয়োগ করা হয়। পার্সোনাল ম্যানেজমেন্ট ইজ দেয়ার টু প্রোভাইড নেসেসারি ইনসেন্টিভ টু দ্য ওয়ার্কফোর্স অফ দিস পার্সনস। তাহলে পার্সোনাল ম্যানেজমেন্টের কাজটা কি সেখানে? আমরা তো এটা নয় জানলাম যে হ্যাঁ প্রচুর কর্মচারী কাজ করে, সেখানে একজন এমপ্লয়ার থাকেন, সবই ঠিক আছে, তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, এগুলো সব ঠিক আছে। এখন কর্মীরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, তাদেরকে বিভিন্ন দিকের বিভিন্নভাবে তাদেরকে ইনসেন্টিভ প্রোভাইড করে। এই ইনসেন্টিভ প্রোভাইড না করলে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সেখানে অসফল। পার্সোনাল ম্যানেজমেন্টের কাজই হচ্ছে সেই জায়গাটাকে বজায় রাখা, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক with wholehearted attention and sincerity with due job satisfaction। খুব বড় ব্যাপার যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন। এই জব স্যাটিসফ্যাকশন এবং কর্মীরা যাতে খুব নিষ্ঠা ভরে সেখানে কাজ করতে পারে, তারা পুরোপুরি তারা যাতে কাজে যাতে মন দিতে পারে, সেখানে পুরোপুরি মনোনিবেশ করতে পারে, এই সমস্তটাই কিন্তু
পার্সোনাল ম্যানেজমেন্টের কিন্তু অ্যাটেনশনে থাকা দরকার। পার্সোনাল ম্যানেজমেন্ট পুরো এই বিষয়টা কিন্তু তারা নজরদারি করবে। এবার হচ্ছে যে পার্সোনাল ম্যানেজমেন্টের কি উদ্দেশ্য, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ধরো এরকম প্রশ্ন দিল, তাহলে এখানে আমরা দেখছি কতগুলো পয়েন্ট এখানে বলা হয়েছে যে পার্সোনাল ম্যানেজমেন্টের যে সমস্ত উদ্দেশ্য, তার মধ্যে 1 নম্বরে আমরা কি দেখছি, সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট। এইটা কিন্তু খুব বড় ব্যাপার, এটা প্রথম ধাপ, যে যাদেরকে নেওয়া হচ্ছে সেই সিলেকশনটা, নির্বাচনটা, এবং তাদেরকে কি প্রক্রিয়ায় কি পদ্ধতিতে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। নির্বাচন এবং নিয়োগ এই দুটো হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের অবজেক্টিভ প্রথম। দ্বিতীয় যেটা পড়ে সেটা হচ্ছে ইন্ডাকশন, ট্রেনিং অ্যান্ড এডুকেশন। অর্থাৎ নেওয়ার পর তাদেরকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তাদেরকে আছে উপস্থাপিত করা, প্রতিষ্ঠানের কি লক্ষ্য, প্রতিষ্ঠান কোন ধরনের কাজ পেতে চায় বা কোন উদ্দেশ্যে তাদের কি গোল রয়েছে সেটা তাদের কাছে হাজির করানো, ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এবং তার রিলেটেড যে সমস্ত এডুকেশনাল যে সমস্ত যে সেমিনার বা যে সমস্ত সভা সমিতি বা যেগুলো রয়েছে আমাদের, সেই ধরনের যে কিছু কর্মসূচির মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে দ্বিতীয়। থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে ইভলভিং প্রপার ওয়েজ অ্যান্ড স্যালারি স্ট্রাকচার। অর্থাৎ প্রতিটা স্তরের যে কর্মী রয়েছেন একটা প্রতিষ্ঠানের, তাদের প্রত্যেকের কিন্তু একটা স্যালারি স্ট্রাকচার থাকবে, এবং সেই স্যালারি বা ওয়েজ স্ট্রাকচার যেটা থাকবে সেটা কিন্তু সর্বস্তরের কর্মীর কাছে খুব স্বচ্ছ হতে হবে। কারা কোন ধরনের কাজের জন্য কি পরিমাণ বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পান সেইটা কিন্তু সেখানে তুলে ধরা হয়। চতুর্থ হচ্ছে কি, কিপিং এ চেক অন লেবার টার্নওভার। লেবার টার্নওভার হচ্ছে যে একটা কোনো প্রতিষ্ঠানে, সেটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হোক, যে সংখ্যায় সারা বছরে লেবার সেখানে ঢুকছে এবং সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেটাকে এক কথায় বলা হয় লেবার টার্নওভার। এই লেবার টার্নওভারের উপর একটা নিয়ন্ত্রণ রাখা, সেটাও কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। 5 নম্বর, ক্রিয়েশন অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল মডেল। অর্থাৎ শিল্প সম্পর্কের যে সমস্ত নৈতিকতা, সেই শিল্পের যে নৈতিকতা সৃষ্টি করা, এটাও কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্টের একটা দায়িত্বের মধ্যে রয়েছে। অর্থাৎ একটা শিল্পের প্রতিষ্ঠানের সমস্ত যারা লেবাররা রয়েছে, তারা হৈ হৈ করবে, হট্টগোল করবে, সেখানে বিশৃঙ্খলা তৈরি করবে, এটা কখনো কোনো প্রতিষ্ঠানের নীতি হতে পারে না। যাতে করে তারা নীতি নৈতিকতা বা তার শৃঙ্খলা বজায় রেখে চলে, তার পরিস্থিতিটাকে তৈরি করা, সেটাকে বজায় রাখা, সেটা কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আর লাস্ট হচ্ছে ডিসিপ্লিন। স্বাভাবিক, এই মডেলটা তৈরি করলে অটোমেটিক্যালি তারা ডিসিপ্লিন মেনটেন করবে। তাই পার্সোনাল ম্যানেজমেন্টের কি কি অবজেক্টিভ বলতে গেলে আমরা 6টা বিষয় আমরা লক্ষ্য রাখবো। একটা হচ্ছে সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট, দ্বিতীয় হচ্ছে ইন্ডাকশন, ট্রেনিং অ্যান্ড এডুকেশন, থার্ড পয়েন্ট হচ্ছে ইভলভিং প্রপার ওয়েজ অ্যান্ড স্যালারি স্ট্রাকচার, ফোর্থ হচ্ছে কিপিং এ চেক অন লেবার টার্নওভার, ফিফথ হচ্ছে ক্রিয়েশন অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল মডেল, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন। 6টি পয়েন্ট। পরেরটা দেখো, পার্সোনাল ম্যানেজমেন্টের কি কাজ, হোয়াট আর দ্য ফাংশনস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে যে প্রত্যেকটা কর্মীর জানা দরকার যে তার জবটা কি। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক প্রতিষ্ঠানেই যে কর্মী রয়েছেন তার জব সম্পর্কে তার কোনো অ্যাওয়ারনেস নেই, তার কোনো নলেজ নেই। তো কাজেই প্রথম হচ্ছে কি, নোয়িং দ্য জব অ্যান্ড জব গ্রেডিং। পুরো কাজটাকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়, অনেকগুলো ভাগে ভাগ করা হয়, জব গ্রেডেশন করা হয়, এবং কোন কাজটা কোন কর্মীর তার জন্য উপযুক্ত সেটাকে পুরো ভালো করে জানা, এবং সেই ভিত্তিতে লোক নিয়োগ করা, রিক্রুটমেন্ট। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের ফাংশনের রিক্রুটমেন্ট। লোক তো নেওয়া হলো, প্রথমে আমরা জানলাম যে কোন কোন কাজ আমাদের এই দপ্তরে রয়েছে বা আমার ডিপার্টমেন্টে রয়েছে, এবং সেই কাজের জন্য উপযুক্ত লোক নিয়োগ করার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা, ট্রেনিং অফ পার্সোনেল। ঠিক আছে, প্রশিক্ষণ নেওয়ার পরে যেটা ঠিক হয় কি, যে ধরো যে প্রশিক্ষিত কর্মীরা যারা কাজে যুক্ত হলেন, তাদের স্যালারি অ্যান্ড ওয়েজ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বেতন এবং মজুরি কাঠামো কিরকম হবে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে নির্ধারণ করা বা নির্দিষ্ট করা। কাজে যারা যুক্ত আছেন, এক নাগারে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে
তাদের কিন্তু পদোন্নতির প্রয়োজন হয়। সেই জন্য প্রমোশন এবং প্রয়োজনে তাদেরকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে বা এক জায়গা থেকে আরেক অফিসে তাকে ট্রান্সফার করা, স্থানান্তর করা বা বদলি করা, এটাও কিন্তু এই ডিপার্টমেন্টের, এই পার্সোনাল ম্যানেজমেন্টের কাজের আওতার মধ্যে পড়ে, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। নেক্সট হচ্ছে কি রিটায়ারমেন্ট, রিট্রেঞ্চমেন্ট এটসেট্রা। একজন কর্মী সারা জীবন কাজ করে যেতে পারেন না, একটা নির্দিষ্ট সময়ের পর তাকে অবশ্যই অবসর নিতে হয়। এই অবসর গ্রহণের একটা নির্দিষ্ট বয়স থাকবে এবং তারপরে যে কোনো মুহূর্তে সে যদি সুশৃঙ্খলভাবে কাজ না করে বা কাজে অনুপযুক্ত হয়ে ওঠে বা প্রয়োজনে তাকে ছাঁটাই করারও ব্যবস্থা থাকবে। অর্থাৎ রিটায়ারমেন্ট অ্যান্ড রিট্রেঞ্চমেন্ট এটাও কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্টের যে ফাংশন তার মধ্যে এটা অন্যতম। এছাড়াও দেখা যায় বড় যে ধরনের কোনো একটা কি বলবো, কোনো একটা ধরুন অফিস বা কোনো একটা এরকম কোনো, সেটা কোনো ফ্যাক্টরি হতে পারে, কোনো প্ল্যান্ট হতে পারে, অথবা যে কোনো একটা ওয়ার্ক প্লেস হতে পারে, সেখানে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের কিন্তু কতগুলো কল্যাণমূলক কাজকর্মের সঙ্গে সেই অফিস কিন্তু বিভিন্নভাবে যুক্ত থাকে। যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মী কাজ করেন, সেখানে কিন্তু ওয়ার্কার্স ওয়েলফেয়ারটা খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ওয়েলফেয়ার মেজার্স অর্থাৎ তাদের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি করা বা তাদের জন্য হয়তো বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা করা ইত্যাদি। হ্যাঁ, এইগুলো হচ্ছে ওয়েলফেয়ার মেজার্সের মধ্যে এগুলো পড়ে আর কি। পরের পয়েন্ট কি আছে দেখি আমরা। নেক্সট বলছে অর্গানাইজেশন অফ পার্সোনেল ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনার যে সংগঠন। দ্য অর্গানাইজেশন অফ পার্সোনেল ডিপার্টমেন্টস, একটা অফিসে তো অনেক ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম পার্সোনাল ডিপার্টমেন্ট বা HRM যেটাকে বলে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেই ডিপার্টমেন্ট। তাহলে সেই অর্গানাইজেশনের প্রথমে কাজ হচ্ছে কি না অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হচ্ছে রিক্রুটমেন্ট। ঠিক আছে, ধর দেখা যাচ্ছে যে কাগজে বা টিভিতে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়, অনেক সময় বিজ্ঞাপন এবং অন্যান্য অনেকগুলো মাধ্যম আছে যার মাধ্যমে লোক নিয়োগ করা হয়। আচ্ছা, প্রথমে তার জন্য ইন্টারভিউ হয়তো নেওয়া হয় বা কখনো লিখিত পরীক্ষা নেওয়া হয়, বিভিন্ন রকম ভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এবং তাদেরকে রিক্রুট করার পর বিভিন্ন ডিপার্টমেন্টে তারপরে চলে কি ট্রেনিং। ট্রেনিং ডিপার্টমেন্ট হলো, তাহলে লোক নিয়োগটা হচ্ছে প্রথম পদ্ধতিগতভাবে, তারপরে তার প্রশিক্ষণ, প্রশিক্ষণ হচ্ছে দ্বিতীয় ধাপে আসে। থার্ড যেটা হচ্ছে যে ওয়েজেস অ্যান্ড স্যালারি ডিপার্টমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলি। প্রতিটা অফিসে এরকম সাধারণত ছোট বা বড় সেখানে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, সেখানে কিন্তু প্রতিটা কর্মীর মজুরি বা বেতন সেখানে কিন্তু নির্ধারণ করা হয় বা সেখান থেকে দেওয়া হয়। হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট, বড় কোনো প্রোডাকশন হাউস হলে বা কোনো রকম ফ্যাক্টরি বা প্ল্যান্ট হলে সেখানে এই হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট অবশ্যই থাকে, কারণ কর্মীরা মাঝে মধ্যেই হয়তো স্বাস্থ্যগতভাবে হয়তো তারা হয়তো কোনো হেলথ হ্যাজার্ডসের মধ্যে পড়তে পারে বা তাদের সেফটির কোনো রকম যদি ত্রুটি হয়, সেক্ষেত্রে এই ডিপার্টমেন্ট কিন্তু সবসময় টেক কেয়ার করে। লেবার রিলেশন ডিপার্টমেন্ট, লেবার রিলেশন ডিপার্টমেন্ট এর জন্য কিন্তু লেবার রিলেশন অফিসার থাকে এবং সেই ডিপার্টমেন্টের কিছু কর্মী সঙ্গ থাকেন যারা কিন্তু বিভিন্ন লেবারদের মধ্যে রিলেশনশিপের জায়গাটা কিন্তু তারা সেখানে কিন্তু দেখভাল করে। আর হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট, একটা প্রতিষ্ঠানের পার্সোনাল ডিপার্টমেন্টের তাদেরও কিন্তু নিজস্ব একটা রিসার্চ ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ কর্মীরা কিভাবে কাজ করলে আরো ভালো কাজ করতে পারে, ঠিক আছে, আরো কর্মী সংখ্যা প্রয়োজন না কমানো প্রয়োজন আছে, এবং হচ্ছে ওই প্রতিষ্ঠানের যা যা হয়তো উৎপাদন হয় তার সঙ্গে আনুষঙ্গিক আরো কতগুলো হয়তো জিনিস উৎপাদনের ক্ষেত্রে সেখানে তারা সাহায্য করতে পারে, সেই সব নিয়ে তারা গবেষণা করে এবং রিসার্চ ডিপার্টমেন্ট কিন্তু এর মাধ্যমে পুরোপুরি পার্সোনাল ডিপার্টমেন্টকে সেখানে তারা পাশ থেকে অ্যাসিস্ট করে। নেক্সট দেখো, দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যেটা বলছিলাম, সেখানে একটা খুব অদ্ভুত জিনিস আছে, মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো, অদ্ভুত বলা ভুল, ম্যান পাওয়ার প্ল্যানিং অর্থাৎ মনুষ্যকৃত পরিকল্পনা। ম্যান পাওয়ার প্ল্যানিং কাকে বলে এটা আমাদের অনেক সময় প্রশ্ন থাকে। দ্য হিউম্যান রিসোর্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল রিসোর্স। তাহলে আমাদের যে জিজ্ঞেস করে যে যত রকমের রিসোর্স আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল রিসোর্স কোনটি, তাহলে অবশ্যই উত্তর হবে হিউম্যান বিইং, মানব সম্পদ। হ্যাঁ, মানব সম্পদই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সম্পদ। দিস রিসোর্স হ্যাজ টু বি ইউটিলাইজড ইন মোস্ট ইকোনমিক
ম্যানার। তাহলে এটাকে খুব সযত্নে ব্যবহার করতে হয় এই রিসোর্সকে, হ্যাঁ, যাতে আমরা খুব প্রপার ওয়েতে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি, তার জন্য এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ম্যান পাওয়ার প্ল্যানিং মিনস টু মেক ক্যালকুলেশন ইন অ্যাডভান্স how many hands will be required to do the existing job as well as the future jobs. এটা খুব একটা মানে ক্রুশিয়াল একটা জায়গা, যে ঠিক করা, যে ধরো একটা অফিসের মধ্যে প্রচুর ধরনের কাজ আছে, এই প্রচুর কাজগুলোর মধ্যে কোন কাজটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়বে, এবং সেই ডিপার্টমেন্টের যে সমস্ত কনসার্ন এমপ্লয়ি তারা ঠিক কতজনে মিলে ওই কাজটা যথাযথভাবে করতে পারবে, যাতে করে বেশিও না হয় কমও না হয়। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা লোকের কি তোমার জব রেসপন্সিবিলিটি থাকবে, এবং শুধু তাই নয়, টাইম টু টাইম জব ইভ্যালুয়েশন করা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিং এর আন্ডারে কিন্তু পড়ে। তাই বলা হয়েছে যে ম্যান পাওয়ার প্ল্যানিং মিনস টু মেক ক্যালকুলেশন, একটা ক্যালকুলেশন করা, অগ্রিম মানে আগেভাগেই একটা ক্যালকুলেশন করা, কিসের, হাউ মেনি হ্যান্ডস উইল বি রিকোয়ার্ড টু ডু দ্য এক্সিস্টিং জব, যে কাজটা রয়েছে সেই কাজটাকে তুলতে গেলে কতগুলো হ্যান্ডস লাগবে, কতগুলো নাম্বার অফ এমপ্লয়িজ লাগবে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিউচার জব, শুধু সেই কাজের জন্য নয়, আপকামিং যে জব আসছে বা যে জব রয়েছে তাকেও যদি পুরোপুরি হ্যান্ডেল করতে হয়, তার জন্য কি পরিমাণে আমাদের কর্মীর সংখ্যা প্রয়োজন, সেটাই কিন্তু মনস্বীকৃত পরিকল্পনা বা ইংলিশে বলা হয় ম্যান পাওয়ার প্ল্যানিং। দেখো, অবজেক্টিভস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। এবার হচ্ছে মনুষ্যকৃত পরিকল্পনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য না, এখানে 5টা পয়েন্ট বলেছে। দ্য অবজেক্টিভস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং আর, নাম্বার 1 দেখো, প্রজেকশন অফ ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টস। আগে তো তোমাকে কোথায় কোথায় লোক লাগবে সেটাকে আগে নির্দিষ্ট করতে হবে, নির্ধারণ করতে হবে। তাই ফার্স্ট হচ্ছে প্রজেকশন অফ ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, কত সংখ্যায় লাগবে এবং সেটা কোন কোন ক্ষেত্রে লাগবে। নাম্বার 2, ম্যাচিং পিপল উইথ রিকোয়ারমেন্টস। যে কোনো লোককে যে কোনো জায়গায় বসানো যাবে না, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট যে কোয়ালিটিস বা তার যে লোক দরকার, যে ম্যান পাওয়ার দরকার, সেটা সেখানে কিন্তু সেই ধরনের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, ম্যাচিং পিপল উইথ রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কাজ। একটা হচ্ছে যে কত সংখ্যায় লাগবে এবং কোন পদের জন্য কোন ধরনের কর্মী সঠিকভাবে নির্বাচন হবে সেটাই কিন্তু নির্ধারণ করা দরকার। থার্ড কি আছে দেখো, বলছে প্ল্যানিং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা, আগেই বলেছি যে কর্মী নিয়োগ হয় তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, কর্মীকে আগে প্রথমে রিক্রুটমেন্ট করার পর তারপর তার ট্রেনিং হয়। তাহলে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যান করা, যে কিভাবে ট্রেনিংটা দেওয়া হবে, ঠিক আছে, সেটা ইনহাউস ট্রেনিং হবে নাকি না সেটা মানে আউটসাইড ট্রেনিং কিছু হবে, সেগুলো ঠিক করা, কোন পদ্ধতিতে দেওয়া হবে তাদের, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 4 হচ্ছে কি, সিলেকশন অফ রাইট ম্যান ফর দ্য রাইট জব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সঠিক কাজের জন্য সঠিক লক্ষ্যে নিয়োগ করা, ঠিক আছে, সিলেকশন অফ রাইট ম্যান ফর দ্য রাইট জব, ম্যান পাওয়ার প্ল্যানিং এর একটা উদ্দেশ্য। 5 নম্বর আছে কি, অ্যাডজাস্টমেন্ট বিটুইন এক্সিস্টিং পার্সোনেল অ্যান্ড এক্সিস্টিং জবস, অর্থাৎ যে কাজটা আমাদের অলরেডি রয়েছে আর যে পরিমাণ লোকজন বা হ্যান্ডস আমাদের রয়েছে তার মধ্যে একটা সমতা রক্ষা করা, সঙ্গতি স্থাপন করা, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট বিটুইন এক্সিস্টিং পার্সোনেল অ্যান্ড এক্সিস্টিং জবস। তাহলে এই 5টা জিনিস হচ্ছে যে কোনো ম্যান পাওয়ার প্ল্যানিং এর অবজেক্টিভ, তাদের উদ্দেশ্য হচ্ছে এই 5টা। পরেরটা কি আছে না, পরের বলছে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্ক বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মিনস, শিল্প সম্পর্ক বলতে বোঝানো হয় দ্য রিলেশনস বিটুইন দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ। একটা অফিসের মেন স্তম্ভ কারা, এমপ্লয়ার একদিকে, আরেকদিকে এমপ্লয়িজরা। এখন তাদের মধ্যে যে রিলেশনটাকে সেট আপ করা, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। দ্য রিলেশন মে বি ফ্রেন্ডলি, relation may be friendly which helps productivity, or hostile which hampers
প্রোডাক্টিভিটি। তাহলে শিল্প সম্পর্ক একদিকে যেমন হতে পারে খুব বন্ধুত্বপূর্ণ, যেটা উৎপাদনশীলতাকে বাড়াতে সাহায্য করে, অথবা সেটা শত্রুতাপূর্ণ হতে পারে, অর্থাৎ একে অপরের একটা বিরুদ্ধাচরণ করার জায়গা তৈরি করতে পারে, যার ফলে কি হয়, উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। নিশ্চয়ই সেটা কখনোই কাম্য হবে না একটা শিল্প সম্পর্কের ক্ষেত্রে। দেয়ার আর লস টু রেগুলেট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তাহলে সেই কারণে কি করা আছে না, কতগুলো শিল্প আইন তৈরি করা হয়েছে, ঠিক আছে, যাতে মালিক শ্রমিক সম্পর্ক বিঘ্নিত না হয়, খারাপের দিকে যাতে না যায়। দেয়ার আর লস টু রেগুলেট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতগুলো আইন তৈরি করা হয়েছে, এই আইনের মাধ্যমে শিল্প সম্পর্ক যাতে সঠিকভাবে বজায় রাখা যায় তার ব্যবস্থা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ এ কম্প্রিহেন্সিভ সাবজেক্ট ডিলিং উইথ এমপ্লয়মেন্ট, রেমিউনারেশন, ওয়েলফেয়ার, ট্রেড ইউনিয়নিজম, ডিসপুটস এটসেট্রা। তাহলে শিল্প সম্পর্কের মধ্যে অনেকগুলো বিষয় একত্রে যুক্ত আছে, ঠিক আছে। কি কি বিষয় যুক্ত আছে না, যেমন রয়েছে যে এমপ্লয়মেন্ট বা নিয়োগ, শুধু নিয়োগ করলে হবে না, তারা কি পারিশ্রমিক পাবে সেই বিষয়টা, তার সঙ্গে তাদের কি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ কি থাকবে, অর্থাৎ কল্যাণমূলক ব্যবস্থা তাদের জন্য, ট্রেড ইউনিয়নিজম, হ্যাঁ, অর্থাৎ মজুরি সংঘ যেটাকে বলে, আচ্ছা সেই ট্রেড ইউনিয়নিজম, আর যদি কোনো বিরোধ থাকে শিল্প বিরোধ, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখা হয়, এবং সেইগুলো কিভাবে তার সলিউশন করা যায়, সেগুলো কিভাবে সেই জায়গাগুলোকে তার যে কি বলবো যে এক্সপেক্টেড যে জায়গাটা তাদেরকে এইগুলো কাম্য যে বা বাঞ্ছিত যে অবস্থায় নিয়ে আসা যায়, সেই জায়গাটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে পড়ে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে এই বিভিন্ন সাবজেক্টগুলো যুক্ত আছে, এমপ্লয়মেন্ট, রেমিউনারেশনস, ওয়েলফেয়ার, ট্রেড ইউনিয়ন আর ডিসপুটস। দেখো পরেরটা আসছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কি উদ্দেশ্য, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। শিল্প সম্পর্কের উদ্দেশ্য বলতে কি বোঝায় বা উদ্দেশ্যগুলো কি কি, এখানেও 6টা পয়েন্ট বলা আছে। দ্য অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আর, ফার্স্ট ওয়ান কি বলেছে, কিপিং গুড রিলেশন বিটুইন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যে মালিক শ্রমিকের মধ্যে একটা খুব সুসম্পর্ক বজায় রাখা, এইটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভস। নাম্বার 2, অ্যাভয়েডেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস, অর্থাৎ শিল্প বিরোধ যদি তৈরি হয় সেটাকে যথাসম্ভব প্রতিহত করা, সেটাকে যথাযথ কমিয়ে নিয়ে আসা, ঠিক আছে, সেটা যাতে না হয় তার ব্যবস্থা করা। থার্ড, রিডাকশন ইন লেবার টার্নওভার, অর্থাৎ এই যে একটা সংস্থায় বারংবার কর্মী প্রবেশ প্রস্থান যদি ঘটে, কর্মী নিয়োগ হচ্ছে আরেক দিক থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, এটা কখনোই কিন্তু খুব স্বাস্থ্যকর লক্ষণ নয়। যাতে করে এই লেবার টার্নওভারের বিষয়টিকে যাতে কমিয়ে আনা যায়, কমিয়ে ফেলা যায়, সেটাও কিন্তু এই শিল্প সম্পর্কে একটা উদ্দেশ্য। চতুর্থ বলছে সেটেলমেন্ট অফ ডিসপুটস থ্রু আরবিট্রেশন, যদি কোনোভাবে বিরোধ তৈরি হয়, কর্মীর মধ্যে হতে পারে, মালিক শ্রমিকের মধ্যে হতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন মানে ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে, তাহলে সেটাকে জন্য যাতে যথাশীঘ্র সম্ভব সেটা যাতে মিটমাট করা যায়, তার জন্য আরবিট্রেশন, যাতে নানা রকম কমিটি তৈরি করা, তার জন্য বিভিন্ন রকম আইনি ব্যবস্থা নেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন ব্যবস্থা থাকে। কালেকটিভ বার্গেনিং, সংঘবদ্ধ দর কষাকষি, অর্থাৎ শ্রমিকরা এমনিতে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে যাতে ইউনিয়ন তৈরি করতে পারে, তারা যাতে সংঘবদ্ধ হতে পারে, সংঘবদ্ধভাবে তারা যাতে মালিক পক্ষের সঙ্গে দর কষাকষি করতে পারে, সেটাকেই বলা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। এতে শ্রমিক পক্ষের কি হয়, শক্তি বাড়ে, তারা কিন্তু তাদের ন্যায্য দাবি দেওয়া বা পাওনা সহজেই কিন্তু মালিকের কাছ থেকে তারা আদায় করতে পারে। আর নাম্বার 6 কি, মেনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, অর্থাৎ শিল্পের শৃঙ্খলা বজায় রাখা, এইটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের অবজেক্টিভের মধ্যে পড়ে, ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন মেনটেন করে। তাহলে 6টা পয়েন্ট। নেক্সট,
ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন, এই যে কথাটা একটু আগে বলছি, এই ডিসিপ্লিন বলতে কি বোঝায়, শিল্পের শৃঙ্খলা বলতে কি বোঝায়? দেখো, দ্য ওয়ার্ড ডিসিপ্লিন মিনস টু অ্যাবাইড বাই সার্টেন নর্মস অর রুলস। এটা সকলেই জানি আমরা, যে কতগুলো নির্দিষ্ট নিয়ম বা কানুন মেনে চলা। সাধারণত ডিসিপ্লিন বা শৃঙ্খলা বলতে এই কথাটাকে বোঝায়। অ্যাভয়েড বাই কথাটা মানে মেনে চলা। ইট ইজ এসেন্সিয়াল ইন অ্যান অর্গানাইজেশন ফর এফেক্টিভ ম্যানেজমেন্ট। মানে কি, একটা প্রতিষ্ঠানে এটা খুব গুরুত্বপূর্ণ, একটা এফেক্টিভ ম্যানেজমেন্ট গড়ে তোলে, তাই না? কার্যকরী ব্যবস্থাপনা যদি না থাকে সংগঠনে বা প্রতিষ্ঠানে, তাহলে সেখানে কোনো রকম ডিসিপ্লিন কাজ করতে পারে না। ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন মিনস ডিসিপ্লিন অ্যামাং দ্য ওয়ার্কার্স ইনসাইড এ ফ্যাক্টরি। একটা কর্মস্থলে, একটা কারখানার মধ্যে, সেখানে যে ডিসিপ্লিনটাকে বজায় রাখা, ঠিক আছে, সেটাকেই বলছে ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন। শিল্পের শৃঙ্খলা বলতে সেটাকেই বোঝায়। In enforcing such discipline, the industrial organization guide and instruct the workers through rules and regulations, administrative chart, and clear definition of function of each individual workers. একটা ভালো সংস্থায় সেখানে প্রতিটা কর্মীর, ঠিক আছে, পৃথক পৃথকভাবে তাদের কার জন্য কি কাজ রয়েছে, কার কতটা কাজের কি দায়িত্ব রয়েছে, এগুলো কিন্তু একদম নির্দিষ্টভাবে পরিষ্কারভাবে থাকে। এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্ট একটা থাকে, সেখানে খুব পরিষ্কারভাবে কে কার উপর দায়িত্ব ন্যস্ত করবে, বা কে কোন শ্রমিক বা কোন কর্মচারী তার উপরে কার প্রতি কাজের জন্য দায়বদ্ধ থাকবে, ঠিক আছে, সংস্থার প্রতি কতটা দায়বদ্ধ থাকবে, এবং তার যে ইমিডিয়েট বস যে তার উপর কতটা সে দায়বদ্ধ থাকবে। নির্দিষ্ট কতগুলো সেখানে নিয়ম কানুন যারা ওয়ার্কাররা যাতে মেনে চলতে পারে, সেই ব্যাপারে কি করে না, কিছু অর্গানাইজেশন কি করে, কিছু গাইডলাইন কিছু তৈরি করে দেয়। ইন এনফোর্সিং সাচ ডিসিপ্লিন, অর্থাৎ ওই শৃঙ্খলাটাকে বজায় রাখার জন্য, বলবৎ করার জন্য কি করে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন গাইড, অর্থাৎ শিল্প সংস্থা, শিল্প সংগঠন এটা ওয়ার্কারদের তার জন্য কিছু গাইডলাইন বা কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকে, যেগুলো কতগুলো নিয়ম কানুনের মাধ্যমে, হ্যাঁ, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্টের মাধ্যমে, এবং কিছু স্বচ্ছ কিছু ধ্যান ধারণা বা কিছু ডেফিনেশন মাধ্যমে প্রতিটা কর্মচারীর কি কাজ, কতটুকু তাকে করতে হবে, তাকে কার প্রতি তার দায়িত্ব ন্যস্ত করতে হবে ইত্যাদি সবগুলো সেখানে উল্লিখিত থাকে। এবার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিনের গুরুত্ব কি, ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন কাকে বলে বা কি তার অবজেক্টিভ, এগুলো তো জানলাম, কিন্তু এর গুরুত্ব কোথায়, প্রয়োজনটা কি? দেখো, দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন আর, নাম্বার 1 বলছে ক্লাইমেট অফ ফেভারেবল এনভায়রনমেন্ট, ঠিক আছে, অর্থাৎ ফেভারেবল এনভায়রনমেন্টের একটা ক্লাইমেট তৈরি করা, মানে যাতে করে কারবারের ওই ইন্ডাস্ট্রিতে যাতে ভালো একটা কাজের পরিবেশ থাকে, সেই পরিবেশটাকে বজায় রাখা। দ্বিতীয় যেটা বলছে ফেভারেবল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ কর্মীদের কিছু কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ কিছু আচরণবিধি, হ্যাঁ, কর্মীদের অনুকূলেই সেই কিছু আচরণবিধি তৈরি করে দেওয়া। 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের গুরুত্বের মধ্যে বলছে ডেভেলপমেন্ট অফ মডেল, নৈতিকতা বজায় রাখা, নৈতিকতার আরো বেশি উন্নয়ন করা, উন্নতি করা, যাতে করে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এটা মালিক শ্রমিকের মধ্যে হবে, শ্রমিক শ্রমিকের মধ্যে হবে, প্রতিটা স্তরে যাতে ভালো একটা সুসম্পর্ক থাকে, তার জন্য কিছু নীতিগত সম্পর্ক তাদের মধ্যে তৈরি করে। আচ্ছা, গ্রোথ অফ রেসপন্সিবিলিটি, শুধু মরালিটি ভালো হলেই হবে না, বা মরাল ডেভেলপমেন্ট করলেই হবে না, বা কিছু কোড অফ কন্ডাক্ট শুধু তৈরি করলেই হবে না, রেসপন্সিবিলিটিটার তারা যাতে বজায় রাখে, অর্থাৎ প্রতিটা কর্মী তাদের যে কাজের যে দায়িত্ব আছে, ঠিক আছে, সেই দায়িত্ব যাতে পূরণ করে, তার গ্রোথের দিকে সেটা খেয়াল রাখা। আর 5 নম্বর যেটা বলছে যে প্রিভেনশন অফ ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, অর্থাৎ যেটা প্রায় দেখা যায় বিভিন্ন ধরনের বড় শিল্প সংস্থাতে দেখা যায় লেবারদের মধ্যে মাঝে মধ্যেই বিরোধ তৈরি হয়,
নানান ধরনের তাদের মধ্যে অশান্তি তৈরি হয়, আনরেস্ট তৈরি হয় ইত্যাদি। এই ইন্ডাস্ট্রিয়াল আনরেস্টকে যেভাবে হোক তাকে চেক করা, তাকে আটকানো, প্রিভেনশন অফ ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট। এই কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করলে এবং কি হয়, যারা হচ্ছে মানে ম্যানেজমেন্টে রয়েছে এবং তার সঙ্গে সাধারণ কর্মী, তাদের মধ্যে একটা যাতে খুব ভালো সুসম্পর্কের সেতু তৈরি হয়, সেই জায়গাটায় থাকলেই এই আনরেস্টটা কিন্তু কমে আসবে। নেক্সট পয়েন্ট দেখো, বলছে কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল ইনডিসিপ্লিন। কি কি কারণে হয় শিল্পের এই যে বিশৃঙ্খলা, শিল্পে বিশৃঙ্খলার কারণ কি কি? নাম্বার ওয়ান বলছে যে পুয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। যদি দেখা যায় যে যারা স্টাফ রয়েছে সেখানকার যে সমস্ত ধরো ওয়ার্কার্স রয়েছে, তারা কোনোভাবেই কিন্তু সেই কর্মস্থলে ঢুকে কাজ করার ভালো সুযোগ পাচ্ছে না, ঠিক আছে, সেখানে একদমই ভালো পরিবেশ নেই। তাহলে পরিবেশ যদি ভালো না থাকে, স্বাভাবিকভাবে কি হবে, কাজের মান ভালো হবে না, তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইনডিসিপ্লিন তৈরি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, ডিফেক্টিভ ম্যানেজমেন্ট পলিসি। ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কোনো সুনির্দিষ্ট কোনো পলিসি নেই, বা যেটা আছে সেটা হয়তো দেখা যাচ্ছে প্রপার নয়, দ্যাট ইজ ডিফেক্টিভ ম্যানেজমেন্ট পলিসি। তাহলে এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনডিসিপ্লিনের কারণ হয়ে দাঁড়াতে পারে। লেবার আনরেস্ট। লেবার আনরেস্ট মানে সবসময় দেখা যাচ্ছে যে শিল্পের যারা শ্রমিক বিশৃঙ্খলা, ঠিক আছে, শ্রমিকরা হয়তো এতক্ষণ টানা কাজ করতে পারছে না, বা তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এই কারণে লেবার আনরেস্ট তৈরি হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল ইনডিসিপ্লিনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নাম্বার ফোর, ডিফারেন্স অফ ওপিনিয়ন্স অ্যান্ড পলিটিক্যাল রাইভালিটি অ্যামং ওয়ার্কার্স। অর্থাৎ বিভিন্ন মতান্তর, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন শিল্প সংস্থাতে এখন রাজনৈতিক দলগুলো কি হয়, প্রভাব বিস্তার করে। এই যে একে অপরের যেগুলো বিপরীত যে সমস্ত রাজনৈতিক যে মতাদর্শ কর্মীদের মধ্যে থাকার কারণে সেখান থেকেও কিন্তু অনেক সময় শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আপন ট্রেড ইউনিয়ন। এটা আমরা অনেক সময় দেখি, কি কেন্দ্রে কি রাজ্যে, যে অনেক সময় আমরা দেখি যে রাজনৈতিক প্রভাব ট্রেড ইউনিয়নের উপর ভীষণভাবে কাজ করছে, যার ফলে শিল্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বাইরে থেকে পলিটিক্যাল লিডার যারা আছেন তারা তাদেরকে কিন্তু কাজ করা বা না করার ক্ষেত্রে ভীষণভাবে প্ররোচিত করছেন, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খারাপ দিকটাই হয়তো সেখানে উঠে আসে, যার ফলে ইন্ডাস্ট্রিয়াল ইনডিসিপ্লিন সেটা তার কারণ হয়ে দাঁড়াতে পারে। নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে জব ইভ্যালুয়েশন, কর্ম মূল্যায়ন। অবশ্যই একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কর্মীরা বা কর্মচারীরা, শ্রমিকরা কি কাজ করছে তার একটা মূল্যায়নের প্রয়োজন হয়, তাই না? তাহলে সেই জব ইভ্যালুয়েশন বলতে কি বোঝায়? দেখো, জব ইভ্যালুয়েশন means measuring the values of different jobs in an organization according to their merits or importance. তাহলে কর্ম মূল্যায়ন বলতে কি বলছে, যে বিভিন্ন ধরনের কাজের যে মূল্যায়ন করা, ঠিক আছে। একটা অর্গানাইজেশনে যে বিভিন্ন ধরনের কাজের কতগুলো মেরিটস আছে, কতগুলো তার ইম্পর্টেন্স রয়েছে, সেই মেরিটস বা ইম্পর্টেন্সের উপর বেস করে সেই বিভিন্ন ধরনের কাজগুলোর তার মূল্যায়নকেই বলা হয় জব ইভ্যালুয়েশন, কর্ম মূল্যায়ন বলা হয়। বাই দিস দ্য রিলেটিভ worth of each job can be ascertained in a specific manner. প্রত্যেকটা কাজের তার যে আপেক্ষিক মূল্য রয়েছে সেটা কতগুলো নির্দিষ্ট তার পন্থা পদ্ধতির মাধ্যমে সে তার মূল্যায়নটা করা হয়ে থাকে বা সেটা নির্ধারণ করা হয়ে থাকে। জব ইভ্যালুয়েশন ইজ জেনারেলি ডান বাই ফর্মিং কমিটি কনসিস্টিং foremen or supervisor and representatives from the personnel department. তাহলে জব ইভ্যালুয়েশনের কাজ কে করে বা কারা করে? না, পার্সোনাল ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এইচআরএম ডিপার্টমেন্ট, সেখান থেকে যে সেখানকার যে দেখা যাচ্ছে যে একদম যারা কর্মচারীদের মধ্যে যারা হাইয়েস্ট লেভেলে যারা কাজ করে, ঠিক আছে, ফোরম্যান হতে পারে, সাধারণত কারখানার ক্ষেত্রে ফোরম্যান, চার্জম্যান এসব থাকে, বা সেখানে যারা সুপারভাইজার লেভেলে যারা রয়েছে তারা এবং তাদের যারা প্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি হয় এবং সেই কমিটি অ্যাকচুয়ালি সাধারণভাবে কর্ম মূল্যায়ন করে।
অর্থাৎ সর্বস্তরে যে কর্মীবৃন্দের মধ্যে তারা কে কতটা কোন ধরনের কাজ করছে এবং তার সেই কাজের মূল্যায়ন করা, সেই কাজের কতটা গুরুত্ব নির্ধারণ করা, এটা করে সেই কমিটি। এবারে দেখা যাক পরে কি আছে, মেরিট রেটিং। ঠিক আছে, মেরিট রেটিং মানে কি না, মেরিট রেটিং মানে হচ্ছে যে মেজারিং অর ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স অফ ইচ এমপ্লয়ি in order to ascertain the merit or performance of the employee। মানে এমপ্লয়ি যারা রয়েছে তাদের পারফরমেন্স বা তাদের মেরিট সেটাকে নির্ধারণ করা। একটা অর্গানাইজেশনে বিভিন্ন যে কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করা, বা প্রত্যেকের পারফরমেন্সকে ইভ্যালুয়েট শুধু করা নয়, এই যে সেটাকে যে মেজারমেন্ট করা, সেটাই হচ্ছে মেরিট রেটিং। ঠিক আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজনও বটে। তাই মেরিট রেটিং কিন্তু করা হয় প্রতিটা কর্মচারী বা প্রতিটা এমপ্লয়িকে বেস করে তাদের মেরিট এখানে বা পারফরমেন্স সেখানে কিন্তু যাচাই করা হয়। বাই দিস এভরি ইন্ডিভিজুয়ালস পারফরমেন্স ইজ সায়েন্টিফিক্যালি কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ অ্যানাদার। তাহলে একই ধরনের কাজ অনেকজন করছে, একজনের কাজের সঙ্গে অন্যজনের কাজের কতটা ফারাক হচ্ছে সেইটা কিন্তু এই মেরিট রেটিং এর মাধ্যমে যাচাই করা হয় বা সেখান থেকে খুঁজে দেখা হয়। পরেরটা কি আছে দেখি, পরে রয়েছে আমাদের ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। এটা একদম খুব মডার্ন কনসেপ্ট, যে ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণ। আমরা আগে জানতাম ম্যানেজমেন্টই, আর যারা স্টাফ বা ওয়ার্কার্স লেবারার্স তারা একটা আলাদা গ্রুপ। কিন্তু বলা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান যদি খুব ভালোভাবে চালাতে হয় তাহলে সেখানকার যারা মানে ওয়ার্কার্স রয়েছে, ম্যান পাওয়ার যা রয়েছে, তাদেরকেও কিন্তু ম্যানেজমেন্টের পার্ট করে নেওয়া প্রয়োজন। তাহলে তারা প্রতিষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে তারা যদি একজন অংশীদার হয়ে ওঠে, তারা কিন্তু প্রতিষ্ঠানের ভালো মন্দের শরিক হতে পারে, প্রতিষ্ঠানকে আরো ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে তারা সাহায্য করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যান্ড আনরেস্ট আর অফ ফ্রিকুয়েন্ট অকারেন্স। প্রায়ই এটা দেখা যায় বড় বড় শিল্প কলকারখানাতে, যে সেখানে শিল্প বিরোধ হচ্ছে, একটা অশান্তি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এটা প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। দ্য সাকসেস অর ফেলিওর অফ দ্য অর্গানাইজেশন ইজ লার্জলি ডিটারমাইন্ড বাই দ্য কন্ট্রিবিউশনস বাই দ্য ওয়ার্কার্স। অর্থাৎ যে ওয়ার্কাররা রয়েছে তাদের কি কন্ট্রিবিউশন রয়েছে, তাদের কি অবদান রয়েছে, ঠিক আছে, এর ওপরই কিন্তু সাকসেস বা ফেলিওর ওই অর্গানাইজেশনের ভীষণভাবে ডিপেন্ড করে। তো স্বাভাবিক। ফর হায়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস দ্য ওয়ার্কার্স শুড হ্যাভ সাম সে অ্যান্ড রাইট টু টেক পার্ট ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। মানে এটা কি, যে উচ্চ উৎপাদনশীলতা এবং হচ্ছে ভালো শিল্প সম্পর্ক বজায় রাখার জন্য ওয়ার্কার্স শুড হ্যাভ সাম সে। তাহলে যারা কর্মী, যারা কাজের সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরও তো কিছু বলার আছে, তাদেরও কিছু বক্তব্য আছে, তাই তো? এবং তাদের সে অধিকারও আছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করতে পারে। তাহলে সিদ্ধান্ত গ্রহণের যে বিভিন্ন যে প্রক্রিয়া, তাদের অংশগ্রহণ এবং তারা যাতে কিছু সেখানে তাদের মতামত দিতে পারে। তাহলে ভালো শিল্প সম্পর্ক বজায় রাখতে গেলে শিল্পের যদি উৎপাদনশীলতাকে আরো বৃদ্ধি করতে হয়, আরো বাড়াতে হয়, তার জন্য কিন্তু এটা ভীষণ প্রয়োজন। কি প্রয়োজন? ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনায় কর্মীদের, সাধারণ কর্মীদের অংশগ্রহণ। দিস ইজ নোন অ্যাজ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। বোঝা গেল ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণ বলতে কি বোঝায়? ব্যবস্থাপনায় সাধারণ স্তরের যারা কর্মী রয়েছেন তারা যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে, তারা যাতে তাদের সিদ্ধান্ত জানাতে পারে, তারা যাতে তাদের সেখানে অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারে এবং আরো উচ্চতর উৎপাদনশীলতা, মানে যাতে আরো হায়ার প্রোডাক্টিভিটি যাতে নিয়ে আসা যায়, তার জন্য তাদের মতামত ভীষণ জরুরি। এবং এইভাবে যদি কোনো শিল্প সম্পর্ককে বজায় রাখা যায়, ভালো শিল্প সম্পর্ক তৈরি করা যায়, সেটাই হচ্ছে ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। দেখো নেক্সট কি আছে, নেক্সট বলছে এর উদ্দেশ্যটা কি, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ
ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের উদ্দেশ্য। কি কি উদ্দেশ্য দেখো, এখানে 6টা পয়েন্ট বলা আছে, ABCDEF করে। প্রথম পয়েন্ট বলা হয়েছে টু বুস্ট ওয়ার্কার্স মরাল অ্যান্ড এনশিওর ডিসিপ্লিন, মানে কর্মীদের নৈতিকতাকে আরো বেশি করে বাড়ানো এবং তাদের মধ্যে শৃঙ্খলাকে সৃষ্টি করা, শৃঙ্খলা বজায় রাখা। হ্যাঁ, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। নাম্বার 2, টু ডেভেলপ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি ইন দ্য মাইন্ডস অফ ওয়ার্কার্স, অর্থাৎ প্রতিটা কর্মীর একটা কর্মশালা বলো, একটা ফ্যাক্টরি বলো, একটা প্ল্যান্ট বলো, বা একটা যে কোনো কর্মস্থলে তাদের যে তোমার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে, এটা ডেভেলপ করে, যে তারা যা খুশি তাই করতে পারে না, যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি করতে পারে না, ঠিক আছে, কোনো ইনডিসিপ্লিন, কোনো আনরেস্ট সেখানে অ্যালাউ করা হবে না। এই যে জায়গাটা, অর্থাৎ প্রত্যেকের তার জন্য একটা দায়বদ্ধতা আছে, প্রত্যেকের একটা দায়িত্ব আছে, এই যে মডেল জায়গাটা যে ডেভেলপ করা, এটাও কিন্তু ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্টের অবজেক্টিভ। থার্ড পয়েন্ট, টু ইমপ্রুভ এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনস, যেটা প্রায় অমিল দেখা যায়, হ্যাঁ, সেই বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কের মতো, যে মালিক শ্রমিক যে সম্পর্ক সেটাকে আরো ইমপ্রুভ করা, সেটা কিন্তু ওয়ার্কার্স পার্টিসিপেশনের একটা লক্ষ্য বা উদ্দেশ্য। টু রিডিউস ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, এই যে শিল্পে চরম বিশৃঙ্খলা, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে পলিটিক্যাল দাদারা ঢুকে যাচ্ছে, নানানভাবে তারা তো ডিস্টার্ব করছে, বাইরের বিভিন্ন শক্তি হয়তো সেখানে উৎপাত করছে, সেগুলোকে কমানো। ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট শিল্প সম্পর্কিত হতে পারে বা শিল্পের বাইরেও হতে পারে, কতগুলো এমন হয়তো শক্তি সেখানে গিয়ে হয়তো ডিস্টার্ব করছে, তার ফলে কি হয়, শিল্পে বিশৃঙ্খলা চরমে দাঁড়ায়, সেটা যাতে কমিয়ে আনা যায়, সেটা কিন্তু ওয়ার্কার্স পার্টিসিপেশনের মাধ্যমে হতে পারে। নাম্বার 5 কি, টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ওয়ার্কার্স, শুধু মরালিটি বজায় রাখা বা আনরেস্ট বা ইনডিসিপ্লিনকে রিডিউস করা এটাই একমাত্র উদ্দেশ্য নয়, আসল লক্ষ্যটা হচ্ছে ওয়ার্কারদের কিন্তু প্রোডাক্টিভিটি তার সাথে সাথে বাড়ানো, ঠিক আছে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তারা যাতে উৎপাদনশীলতাকে বাড়িয়ে নিয়ে যেতে পারে। টু প্রোভাইড এ রিয়েল ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ একটা প্রকৃত গণতান্ত্রিক চরিত্র একটা সংগঠনের মধ্যে যাতে তুলে ধরা যায়, বা একটা সেই মতন যদি একটা প্রকৃত যদি একটা জায়গা তৈরি করা যায়, সেটা কিন্তু ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাহলে আমরা কি কি পেলাম, ওয়ার্কারদের মডেল তৈরি করা, তার সঙ্গে ডিসিপ্লিন এনশিওর করা, সেন্স অফ রেসপন্সিবিলিটি ওয়ার্কারদের মনের মধ্যে সেটা ডেভেলপ করা, এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনস ইমপ্রুভ করা, ইন্ডাস্ট্রিয়াল আনরেস্টকে কমিয়ে ফেলা, ওয়ার্কার্সদের প্রোডাক্টিভিটিকে বাড়ানো, এবং প্রতিষ্ঠানের মধ্যে একটা গণতান্ত্রিক, প্রকৃত একটা গণতান্ত্রিক অবস্থা বা গণতান্ত্রিক একটা কি বলবো একটা ক্যারেক্টার তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে পড়ে। দেখো, ট্রেড ইউনিয়ন অ্যান্ড ইটস অবজেক্টিভস, আমরা ট্রেড ইউনিয়ন বা যেটাকে আমরা বলি যে মজুরি, আমরা বলি যে কর্মী সংঘ বলি বাংলায়, ঠিক আছে, এবং এর উদ্দেশ্য কি। কর্মী সংঘ বা শ্রমিক সংঘ বলা হয়, শ্রমিক সংঘ এবং তার উদ্দেশ্য। শ্রমিক সংঘ কাকে বলে আগে, এ ট্রেড ইউনিয়ন ইজ essentially an organization of workers for the purpose of maintaining or improving the conditions of their working lives. একটা প্রতিষ্ঠানে, শিল্প সংস্থার ক্ষেত্রেই মূলত আমরা দেখি যে সেখানে ট্রেড ইউনিয়ন থাকে। ট্রেড ইউনিয়ন হচ্ছে যে শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়, এই সংগঠন কিন্তু তাদের স্বার্থে, তাদের ভালো থাকার উদ্দেশ্যেই তৈরি করা হয়, ঠিক আছে, যাতে শিল্পে কোনো রকম যদি অপ্রীতিকর পরিস্থিতি হয়, কোনো একজন যদি শ্রমিক কর্মচারী কোনো বিপাকে পড়েন বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েন, তাকে সাহায্য করা। এবং এই সংঘ কি করে, শ্রমিক সংঘ, তাহলে কিন্তু তারা প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করে, এবং যদি কোনো ইন্ডিভিজুয়াল লেবার বা এমপ্লয়ি তারা যদি কোনো রকম যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে বা তাদের যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের সাহায্য পান। তাই ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘটা হচ্ছে একটা অর্গানাইজেশন। কাদের অর্গানাইজেশন? ওয়ার্কার্স অর্গানাইজেশন, ঠিক আছে, যারা নাকি
ওই শ্রমিককুলের ভালো উদ্দেশ্যের জন্য বা তাদের অবস্থাকে আরো উন্নতি করার লক্ষ্যে মূলত কাজ করে। এর অবজেক্টিভ কি কি দেখো, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ট্রেড ইউনিয়ন। নাম্বার ওয়ান বলছে যে দে ট্রাই টু সিকিউর বেটার ওয়েজেস। সবসময় ট্রেড ইউনিয়নে কি লক্ষ্য থাকে, যাতে আরো বেশি করে মজুরির পরিমাণ বাড়ে, তাদের যাতে আর্থিক আয়ের যাতে সুরাহা হয়, তাদের যাতে জীবনযাত্রার মান আরো উন্নতির দিকে যায়। দ্বিতীয় হচ্ছে কি, দে স্ট্রাইক টু অ্যাটেইন গুড ওয়ার্কিং কন্ডিশনস। ভালো যে একটা কাজের পরিবেশ তৈরি করে, ঠিক আছে, তারা কিন্তু সবসময় এটা লক্ষ্য রাখে যে কি করে আরো ভালো কাজের পরিবেশ তাদের সামনে দেওয়া যেতে পারে। আর দে হেল্প ইন রেইজিং দ্য স্ট্যাটাস অফ দ্য ওয়ার্কার্স। ওই যে একটু আগে বলছিলাম যে স্ট্যান্ডার্ড অফ লিভিংকে আরো বেশি করে মানে বেটারমেন্টের পথে নিয়ে যাওয়া, যে কর্মচারীদের যে তাদের যে স্ট্যাটাস সেটা যাতে আরো বেটার জায়গায় পৌঁছয়, সেই জন্য ট্রেড ইউনিয়ন তাদের সবসময় সাহায্য করে। খুব স্বাভাবিক কথা, যদি ভালো মজুরি যদি পায়, ভালো যদি কাজের যদি মানে যদি পরিবেশটা যদি ভালো যদি পায়, তাহলে অটোমেটিক্যালি কাজের তারা মনোনিবেশ করতে পারবে ওয়ার্কাররা, এবং তার পাশাপাশি প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি এগুলো অনেক বাড়বে। দে ট্রাই টু ইনক্রিজ দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। নিজেদের যে মর্যাদা, নিজেদের আত্মমর্যাদা, হ্যাঁ, বা আত্মসম্মানের যে বোধ, সেটা কিন্তু তারা চেষ্টা করে যাতে আরো বেশি করে বাড়ানো যায়। কারণ একক কোনো একজন শ্রমিক কর্মচারী সে কিন্তু হয়তো ওই বড় সংস্থার মধ্যে সে কিন্তু দেখা যায় অনেক সময় প্রতিকূলতার সম্মুখীন হয়, এবং তার ফলে কি হয়, তার সেলফ রেসপেক্ট বা ডিগনিটি অনেক সময় হয়তো হানি ঘটে। কিন্তু যখনই একটা ট্রেড ইউনিয়ন থাকবে পাশে, তখন কিন্তু ওই শ্রমিক কর্মচারীর যে সেলফ রেসপেক্ট বা তার ডিগনিটি অর্থাৎ মর্যাদা, আত্মসম্মান, সেগুলো কিন্তু সবসময় তার যাতে বজায় থাকে, সেই জন্য কিন্তু ইউনিয়ন সবসময় কাজ করে। নেক্সট হচ্ছে কি, দে ফাইট এগেইনস্ট আনফেয়ার মেজার্স অফ ওয়ার্কার্স। অর্থাৎ যে সমস্ত দেখা যায় অন্যায্য যে সমস্ত দাবি দেওয়া কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হয়, তার এগেনস্টে, তার বিরুদ্ধে গিয়ে সবসময় ট্রেড ইউনিয়ন কি করে না, লড়াই করে। লড়াই করা এটাই হচ্ছে ট্রেড ইউনিয়নের কিন্তু একটা, আমরা দেখি খালি চোখে, এটাই কিন্তু মূল কাজের মধ্যে একটা পড়ে। সবসময় ওয়ার্কারদের ফেভারে থেকে এই ট্রেড ইউনিয়ন কি করে, যদি কোনো আনফেয়ার মেজার্স হয়, কোনো প্রতিকূল কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, অন্যায্য বা অসাধু কোনো একটা উপায়ে যদি কর্মচারীদের উপর কিছু চাপিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করে হচ্ছে ট্রেড ইউনিয়ন। আর নাম্বার 6, দে মিনিমাইজ দ্য হেল্পলেসনেস অফ ওয়ার্কার্স। সাধারণভাবে কি হয়, ট্রেড ইউনিয়ন যদি কোনো সংস্থায় না থাকে, সেখানকার দ্বারা শ্রমিক কর্মচারী বা যারা লোক রয়েছেন, তারা না সব একটা অসহায় বোধ করেন। কিন্তু যদি কোনো একটা শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংস্থায় যদি থাকে, সেখানে কিন্তু সবসময় এই ওয়ার্কার্সদের ফেভারে গিয়ে তারা কাজ করতে চায় এবং কাজ করে, এবং তার ফলে সাধারণ কর্মীকুলের বা শ্রমিককুলের তাদের কিন্তু এই যে একটা অসহায়তা বোধ, সেটা যথেষ্ট পরিমাণে কমে যায়। এটা একটা প্রোডাকশন বা প্রোডাক্টিভিটির পক্ষে, একটা প্রতিষ্ঠানের শিল্প সংস্থার গ্রোথের পক্ষে এটা যথেষ্ট কিন্তু এটা ভালো একটা অবস্থা। দেখো, আমাদের এই আলোচনাগুলো হওয়ার পর আমরা যেটা আসছি এরপরে, যে আমাদের উইকনেস, ট্রেড ইউনিয়ন মুভমেন্টের কিন্তু কতগুলো দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো থাকার কারণে ট্রেড ইউনিয়ন কিন্তু এখন বহু প্রতিষ্ঠানে সেভাবে আর সক্রিয় নেই। কি কি দুর্বলতা ট্রেড ইউনিয়নের রয়েছে সেগুলো একটু দেখে নিই। নাম্বার 1 হচ্ছে লিমিটেড মেম্বারশিপ। সবাই কিন্তু ট্রেড ইউনিয়নে ঠিক আসতে আগ্রহী নয়। এখানে খুব সীমিত সংখ্যক সদস্য সাধারণত ট্রেড ইউনিয়নে থাকে। যদি হাজার হাজার যদি সেখানে শ্রমিক কর্মচারী থাকে, তার তুলনায় ট্রেড ইউনিয়নের কিন্তু মেম্বারের সংখ্যা যথেষ্ট কম। এটা একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্টের পক্ষে বড় একটা বাধা। 2 নম্বর, স্মল সাইজ অফ ইউনিয়নস। খুব স্বাভাবিক, এমন প্রতিষ্ঠান যদি একটা তাদেরকে ছোট ঘর দেয়, ছোট যদি সমস্ত যদি অল্প পরিমাণে সুযোগ সুবিধা দেয়, তাহলে স্বাভাবিকভাবে ইউনিয়ন বেড়ে উঠতে পারে না। ইউনিয়নেরও আকার আকৃতি সেখানে ছোট হয়। আচ্ছা, মেগা রিসোর্সেস, অর্থাৎ যে রিসোর্স এখানে রয়েছে সেটাও কিন্তু দেখা যায় যে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যথেষ্ট নয়। অর্থাৎ ট্রেড ইউনিয়নের দেখা যায় যে আর্থিক সম্পদ যথেষ্ট কম, এবং অন্যান্য সম্পদও কিন্তু প্রয়োজনের তুলনায় কম। মাইগ্রেটরি ক্যারেক্টার, শ্রমিক যারা রয়েছে যে কোনো একটা শিল্প সংস্থায়, তারা সবসময় একই জায়গায় দীর্ঘকাল থাকে না। তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, ট্রান্সফার করা হয়।
কখনো হয়তো প্রমোশনের ফলে তারা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় তারা বদলি হয়ে যেতে পারে। তো সেই কারণে প্রমোশনই হোক আর ট্রান্সফারই হোক, এর ফলে কি হয়, একটা মাইগ্রেটরি ক্যারেক্টার সেখানে কিন্তু শিল্প সমিতির ক্ষেত্রে প্রায়শই দেখা যায়, যেটা ট্রেড ইউনিয়নের একটা দুর্বলতা হিসেবে কাজ করে। লো ইনকাম শ্রমিক শ্রেণী সাধারণত আয়ের পরিমাণ কম। এই আয়ের পরিমাণ কম হওয়ার জন্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট সেভাবে কিন্তু অনেক সময় দানা বেঁধে উঠতে পারে না। আয় কম থাকার জন্য জীবনযাত্রার মানও তাদের নিম্নমানের থাকে, এবং তাদের মধ্যে এই যে কনসাসনেস যে আমাদের সংঘবদ্ধ হতে হবে, আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের লড়াই করতে হবে, এই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। অশিক্ষা তো একটা আছেই, অশিক্ষা বা ইলিটারেসি যেটাকে আমরা বলি, ঠিক আছে, শিক্ষাহীনতা, এর ফলে কি হয় যে নিরক্ষর বা শিক্ষাহীনতা, এর ফলেও কিন্তু ট্রেড ইউনিয়ন দুর্বল হয়ে পড়ে। কারণ ট্রেড ইউনিয়ন কতগুলো আইনের ওপর প্রতিষ্ঠিত, সেই আইনগুলো সম্বন্ধে না জানা থাকে তাহলে কিন্তু মালিক পক্ষের বিপক্ষে গিয়ে কোনো আইনি লড়াই কিন্তু লড়া সম্ভব নয়। সেক্ষেত্রে ইলিটারেট যদি সমস্ত ওয়ার্কাররা যদি হয়, তাহলে সেটাও কিন্তু ট্রেড ইউনিয়ন চালানোর পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। লক অফ ট্রেন্ড ওয়ার্কার্স, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হবে ল্যাক অফ ট্রেন্ড ওয়ার্কার্স, অর্থাৎ যারা ট্রেন্ড ওয়ার্কার্স রয়েছে, প্রশিক্ষিত কর্মীর অভাব এখানে কিন্তু দেখা যায়। আচ্ছা, এটা হবে ল্যাক। আচ্ছা, আর আউটসাইড লিডারশিপ। আউটসাইড লিডারশিপ মানে হচ্ছে কি, যে যে সমস্ত নেতৃত্ব এইখানে থাকে, আমরা দেখি যে ট্রেড ইউনিয়নকে যারা লিড করে তারা বেশিরভাগই হচ্ছে পলিটিক্যাল পার্টি, এবং তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের কেউ নয়, বাইরে থেকে নেতৃত্ব দেওয়া হয়। এটাও কিন্তু একটা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এই যে একটু আগেই বললাম যে বাইরে বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, বিশেষত যারা শাসক শ্রেণী, সেটা কি কেন্দ্রে বা রাজ্যে, হ্যাঁ, বা লোকাল পলিটিক্যাল যে সমস্ত ইনফ্লুয়েন্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওই শিল্পের ওপর ভীষণভাবে গিয়ে কাজ করে, যার ফলে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট সেক্ষেত্রে কিন্তু উইক হতে পারে। তাহলে এই 9টা পয়েন্ট। এরপরে আসছি আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের প্রথম আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। কোনটা পার্সোনাল ম্যানেজমেন্টের কাজ নয়, এই নট কথাটা খেয়াল রাখবে। ফার্স্টে আছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, 2 নম্বর আছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, থার্ড আছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, আর লাস্টে আছে ওয়েজ অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন। দেখো এই 4টের মধ্যে কোনটা উত্তর হতে পারে? ওয়েজ অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ডি হচ্ছে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ পার্সোনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ কর্মী ব্যবস্থাপনার প্রাথমিক লক্ষ্য কি? প্রথমে আছে যে অ্যাচিভিং অর্গানাইজেশন গোলস, তারপর আছে ম্যাক্সিমাইজিং প্রফিটস, তারপর আছে এনহ্যান্সিং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, আর তার লাস্টে আছে এফিসিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস। প্রাইমারি গোল বললে কখনোই কিন্তু এটা হবে না, ঠিক আছে, এইগুলো হবে অ্যাচিভিং অর্গানাইজেশন গোল বা ম্যাক্সিমাইজিং প্রফিটস বা এনহ্যান্সিং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, বাট নট আনসার ডি। পরেরটা দেখো, পার্সোনাল ম্যানেজমেন্ট ইজ অলসো নোন অ্যাজ, পার্সোনাল ম্যানেজমেন্টকে আরেকটা কি নামে পরিচিত? এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা HRM। হ্যাঁ, আরো 3টে অপশন ছিল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এই মধ্যে আনসার হচ্ছে HRM বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য স্টাফিং প্রসেস, কোনটা স্টাফিং প্রসেস নয়? আচ্ছা, একটা হচ্ছে কম্পেনসেশন, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং। অবশ্যই উত্তর হবে কম্পেনসেশন। কম্পেনসেশন কখনোই স্টাফিং প্রক্রিয়ার মধ্যে কখনো পড়ে না, অর্থাৎ লোক নিয়োগের যে প্রক্রিয়া তার মধ্যে এটা নয়, কিন্তু এগুলো হবে রিক্রুটমেন্ট, সিলেকশন অ্যান্ড ট্রেনিং। পরের কোশ্চেন, পারফরমেন্স অ্যাপ্রেজাল ইজ এ কি ফাংশন অফ। এই পারফরমেন্স অ্যাপ্রেজাল অর্থাৎ কে কি কাজ করছেন তার যে মূল্যায়নের যে প্রক্রিয়াটা, এটা কোন ম্যানেজমেন্টের মধ্যে পড়ে? পার্সোনাল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট আর প্রোডাকশন ম্যানেজমেন্ট। অবশ্যই এটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টের ইন্টারনাল সোর্স থেকেও হয়, এক্সটার্নাল সোর্স থেকেও হয়, কোনটা এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট নয়?
ফার্স্ট অপশন আছে ইন্টারনাল জব পোস্টিংস, তারপর হচ্ছে এমপ্লয়ি রেফারেলস, অ্যাডভার্টাইজমেন্টস, ক্যাম্পাস রিক্রুটমেন্ট। এই যে এমপ্লয়ি রেফারেলস মানে কোনো হয়তো স্টাফ বা কোনো এমপ্লয়ি তার হয়তো কোনো একটা লিঙ্কের মাধ্যমে হয়তো নিয়োগ হচ্ছে, বা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে হয়তো লোক নেওয়া হয়েছে, বা কোনো ক্যাম্পাসিং এর মাধ্যমে হয়তো লোক নিয়োগ হয়েছে, এগুলো সবই হচ্ছে তোমার আউটসাইড মানে এক্সটার্নাল সোর্স। তাহলে উত্তর হবে এখানে ইন্টারনাল জব পোস্টিংস। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট? ঠিক আছে, তাহলে মেন পারপাস কি? কোনো কর্মীদের যে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ উন্নয়নের যে করা হয়, ফার্স্ট আছে টু ইমপ্রুভ এমপ্লয়ি স্কিলস অ্যান্ড নলেজ, তারপর হচ্ছে টু রিডিউস লেবার কস্ট, টু রিপ্লেস ওল্ডার এমপ্লয়িজ, আর লাস্টে আছে টু ইনক্রিজ এমপ্লয়ি টার্নওভার। এটার উত্তর কিন্তু অবশ্যই প্রথমটা, অর্থাৎ কর্মীদের দক্ষতা এবং জ্ঞান আরো বাড়ানো, এটাই হচ্ছে এমপ্লয়ীদের ট্রেনিং ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ এমপ্লয়ি ট্রেনিং? তাহলে এই চারটের মধ্যে এমপ্লয়ি ট্রেনিং এর কোনটা পদ্ধতি নয়? প্রথমে আছে পারফরমেন্স অ্যাপ্রেজাল, জব রোটেশন, ক্লাসরুম ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং। কোনটা নয় বলেছে? এমপ্লয়ি ট্রেনিং তো এগুলো সবই, জব রোটেশন, ক্লাসরুম ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং, কিন্তু নয় বললে হবে পারফরমেন্স অ্যাপ্রেজাল। পরের প্রশ্ন, ইফ দ্য প্রোডাক্টিভ ম্যান আওয়ার্স লস্ট আর লেস, দেয়ার অ্যাভেলেবল প্রোডাক্টিভ আওয়ার্স উইল বি। খুব স্বাভাবিক কথা, প্রোডাক্টিভ ম্যান আওয়ার্স যেটা লস্ট যেটা হচ্ছে সেটা যদি কমিয়ে আনা যায় তাহলে অ্যাভেলেবল প্রোডাক্টিভ আওয়ার্স বাড়বে, তাহলে প্রথমটাই উত্তর হবে মোর। চলো পরের কোশ্চেন কি বলছে, দ্য সাবজেক্ট ম্যাটার অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাবজেক্ট ম্যাটার কি? তো অবশ্যই নামই হিউম্যান রিসোর্স, তাহলে হিউম্যান বিইং হবে। পরেরটা কি ছিল? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, প্রফিট, আর ছিল ওয়েজেস অ্যান্ড ইনসেন্টিভস, তাহলে উত্তর হবে এ। পরের প্রশ্ন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হেল্পস ইমপ্রুভ। ঠিক আছে, মানব সম্পদ ব্যবস্থাপনা এটা কি উন্নতি করতে সাহায্য করে? প্রোডাক্টিভিটি নাকি প্রোডাকশন না প্রফিট না পাওয়ার? অবশ্যই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে মানব সম্পদ ব্যবস্থাপনা, এ হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, ইন মডার্ন সিনারিও এ কোম্পানিজ লং টার্ম অ্যাডভান্টেজ লাইজ ইন। তাহলে বর্তমান যে আমাদের পরিস্থিতিতে আমরা দেখছি একটা কোম্পানির দীর্ঘমেয়াদী সুবিধে কার মধ্যে রয়েছে? না হিউম্যান রিসোর্স, না টেকনোলজি, না বিজনেস লোকেশন, না নিউ মার্কেট? ঠিক আছে, লং টার্ম অ্যাডভান্টেজ লাইজ ইন হিউম্যান রিসোর্স। লাস্ট কোয়েশ্চেন, দ্য ফাংশনস অফ এইচআরএম ইজ পার্টেন টু, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ এই চারটের মধ্যে কোনটির সঙ্গে যুক্ত? ফার্স্ট আছে হোল অর্গানাইজেশন, তারপর হচ্ছে পার্টিকুলার ডিপার্টমেন্ট, লাইন ম্যানেজার্স, টপ লেভেল ম্যানেজমেন্ট। গোটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে এইচআরএম বা মানব সম্পদ ব্যবস্থাপনা, তো সেই জন্যই এটা উত্তর হবে এ। আজকে আমাদের এই পর্যন্তই, আমরা আজকে এখানে ক্লাস শেষ করলাম। তোমাদের যদি কোনো টোটাল এই টপিকটার মধ্যে কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে, কোনো যদি কোয়ারিজ বা ডাউট থাকে, অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি ভালো লেগেছে, এখানেই শেষ করলাম।